আচ্ছা, ধরুন আপনি এক্স অথবা ওয়াই এবং আপনাকে জি এসে বলছে যে ভাই বা আপু, আপনি জীবিত আছেন। আমি এই মুহূর্তে স্বীকৃতি দিলাম যে আপনি জীবিত, আপনি এক্সিস্ট করেন, আপনি মরেন না, আপনি এক্সিস্ট করেন। তাহলে আপনার কাছে জিনিসটা কেমন লাগবে? এটা কি সর্ট অফ মানে ইনসাল্ট না? ডাজ ইট মেক এনি সেন্স? আপনি তো অলরেডি জীবিত আছেন, ইউ এক্সিস্ট, এবং আপনাকে কি বলছে যে আপনি জীবিত আছেন? এটা সর্ট অফ ইনসাল্ট, আই উড সে। এখন আসি সেকেন্ড সিচুয়েশনে, which is more worse than the previous one. এই সিচুয়েশনে আপনাকে আপনার সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে ক্ষত বিক্ষত করা হয়েছে, আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যকে খুন করা হয়েছে, আপনার চোখের সামনে আপনার শিশু না খেয়ে মারা গেছে, আপনার এই ক্ষত বিক্ষত শরীর নিয়ে যে হসপিটালে যাবেন সেই অ্যাক্সেস টু হেলথ ডিনাই করা হয়েছে। অর্থাৎ আপনার রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, ধর্মীয় অধিকার, নাগরিক অধিকার সকল কিছু হরণ করা হয়েছে। সেই ক্ষত বিক্ষত শরীর নিয়ে আপনি যখন মানে কাতরাচ্ছেন, তখন সেই ব্যক্তি এসে আপনাকে বলছে দ্যাট যিনি যারা আপনার উপরে খুন জুলুম চালিয়েছে, আপনার পরিবারের উপর হত্যা চালিয়েছে, আপনার রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, ধর্মীয় অধিকার, আপনার অ্যাক্সেস টু হেলথ, অ্যাক্সেস টু এডুকেশন সকল কিছু হরণ করেছে, যার মদদে সেই ব্যক্তি এসে আপনাকে বলতেছেন ভাই আসসালামু আলাইকুম, আপনি জীবিত আছেন, আপনাকে আমি স্বীকৃতি দিলাম যে আপনি জীবিত আছেন, আপনাকে আমি স্বীকৃতি দিলাম আপনি এক্সিস্ট করেন। তাহলে আপনার কেমন লাগবে? This is exactly what is happening right now in Palestine. UK এবং ফ্রান্স প্যালেস্টাইনকে স্বীকৃতি দিয়েছে। এই খবরটা ডমিনেট করছে সোশ্যাল মিডিয়াতে এবং সকল বড় বড় মিডিয়া চ্যানেলে, যেটাকে পজিটিভ শিফট হিসেবে দেখার সুযোগ এক অর্থে আছে। কিন্তু আপনি আমাকে বলেন, ব্রিটেন যখন ফিলিস্তিনকে বলে যে আপনি জীবিত আছেন, আপনি এক্সিস্ট করেন, ডাজ ইট মেক এনি সেন্স? এবং এটা এথিক্যালিও কতটুকু তাদের জন্য রাইট? এটা কেন বলছি? কারণ প্রথমত কোয়েশ্চেনটা তো হওয়া উচিত ফিলিস্তিন এক্সিস্ট করে কিনা সেটা নিয়ে নয়। প্রথম কথা হচ্ছে দ্য স্টেট অফ ইসরায়েল সেটা বৈধ কিনা, দ্য ওয়ে দে ইলিগালি ক্যাপচার্ড এ ল্যান্ড, এবং এই ল্যান্ডে এক্সিস্টিং কমিউনিটিকে মানে এক ধরনের ক্লিনজিং, এথনিক ক্লিনজিং করে দেওয়া, গণহত্যা চালানো এবং শিশুদের উপর পর্যন্ত গণহত্যা চালানো, তারপর এই যারা গণহত্যাটা চালিয়েছে তাদের ব্যাপারে ইউ হ্যাভ নাথিং টু সে। যাদের উপর জুলুম করা হয়েছে, যার পরিবার বলতে কিছু নেই, যার মানে অর্থনীতি বলতে কিছু নেই, তাকে আপনি এসে বলছেন, এবং যার অর্থনীতি বলতে কিছু নেই, পরিবার বলতে কিছু নেই, সে এই এক্সিস্টিং ল্যান্ডের একজন বৈধ বাসিন্দা এবং সে এটার মালিক ছিল একটা সময়, তাকে আপনি বলছেন আপনি এক্সিস্ট করেন। তো কথাটা হওয়া উচিত ছিল তো ইসরায়েলকে নিয়ে, whether Israel should exist the way it has been existing or not. কিন্তু বলা হচ্ছে যে ফিলিস্তিন হ্যাঁ তুমি এক্সিস্ট করো, এবং এটা কারা বলছে? দিস ইজ the very same UK and France. তারা কারা? সরাসরি তাদের মদদেই। আপনি যদি, আমি আমার একটা প্রিভিয়াস ভিডিও করেছিলাম আমাদের দিনের ক্যাবলাভূমি আল আরবে যে সৌদি গোত্রবাদী ওয়াহাবিবাদী স্বৈরতা কায়েম আছে, সেটার উপরে যে দিবসে তারা কায়েম হয়েছে সেটাকে আল্লামা ইমাম হায়াত, দ্য ফাউন্ডার অফ ওয়ার্ল্ড সিভিল মুভমেন্ট এন্ড ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, সেটাকে আঘাত দিবস হিসেবে ঘোষণা করেছেন, হুইচ ইজ লিটারালি 23rd of September. আমি সেই ভিডিওতে বলেছিলাম যে এই প্রথম বিশ্বযুদ্ধের সময় ফ্রান্স এবং ব্রিটেন অনেক কিছু সিক্রেট এগ্রিমেন্ট করে। তো সেই এগ্রিমেন্ট গুলো কি, যে এগ্রিমেন্ট গুলো ফিলিস্তিন ইস্যুতে ভেরি ভেরি রিলেভেন্ট, সেটা নিয়ে একটু কথা বলি। সেটার মধ্যে দুইটা এগ্রিমেন্ট হলো, একটা হলো দ্য ব্যালফোর ডিক্লারেশন, যেটাতে ব্রিটিশরা অফিসিয়ালি গ্যারান্টি দিয়েছে ফিলিস্তিনে, যে ফিলিস্তিন ব্রিটিশদের ছিল না কোনো সময়, অর্থাৎ ব্রিটিশরা আউটসাইডার,
তারা এসে ঘোষণা দিল কি, যে ফিলিস্তিনে আরেক একটা কমিউনিটি, যেটা পুরো ইউরোপে সারা জীবন ব্রিটিশরা, ফ্রেঞ্চরা, জার্মানরা যাদেরকে সবসময় জুলুম শোষণ করে এসেছে, স্প্যানিশরা অ্যাজ ওয়েল, সেই কমিউনিটি উইচ ইজ জুইশ, তাদেরকে, অ্যাকচুয়ালি জুইশ না, যাদেরকে ফিলিস্তিনিতে বলা হয়েছে তোমাদেরকে আমরা একটা হোমল্যান্ড ফর জুইস দিব, তারা হচ্ছে মূলত জায়নিস্ট। সেই জায়নিস্টদেরকে ব্রিটেন বলল যে আমরা তোমাদেরকে একটা জুইশ ল্যান্ডের গ্যারান্টি দিলাম আন্ডার বালফোর ডিক্লারেশন। সেই ডিক্লারেশনটা কোথায় দেওয়া হলো? ইন প্যালেস্টাইন। অর্থাৎ ফিলিস্তিন, একটা তৃতীয় ব্যক্তি এসে সেকেন্ড ব্যক্তিকে প্রথম ব্যক্তির জায়গায় এসে বলছে এই জায়গায় আমি তাদেরকে একটা হোম, ন্যাশনাল হোম বানিয়ে দিব। এটা করেছে ব্রিটিশরা। এবং সিন্স দেন ফিলিস্তিন এর যে মুসলিম ভাই বোনরা আছেন তাদের জীবন has never been less than hell। যখন এই চুক্তিটা করা হয় বালফোর ডিক্লারেশন, এটার পাশাপাশি আরেকটা চুক্তি করা হয় যেটা ফ্রান্স এবং ব্রিটেনের সাথে চুক্তি হয়। এটা সিক্রেট চুক্তি ছিল, সেটা ছিল সাইক্স পিকট এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্ট অনুযায়ী ব্রিটিশরা এবং ফ্রেঞ্চরা ডিসাইড করলো সিক্রেটলি তারা আরবকে দুই ভাগে ভাগ করলো। একটা ভাগকে বললো সেকশন এ, আর একটা ভাগকে বললো সেকশন বি। এই সেকশন এ যে কান্ট্রিগুলো সেগুলো ফ্রেঞ্চরা নিয়ে যাবে, এটা ডিউরিং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। এবং সেকশন বি এটা নিয়ে যাবে ব্রিটিশরা, তাদের আন্ডারে থাকবে এই ল্যান্ডগুলো। এই সেকশন বি তে পড়েছে প্যালেস্টাইন। এবং এই প্রথম বিশ্বযুদ্ধের পর আনটিল 1948 এই ব্রিটিশরা ফিলিস্তিনকে শাসন করেছে আন্ডার দি সো কল্ড ব্রিটিশ ম্যান্ডেট ফর প্যালেস্টাইন। এই ব্রিটিশ ম্যান্ডেট ফর প্যালেস্টাইন এই সময়কালে লার্জ স্কেলে এই প্যালেস্টাইনে জায়নিস্টরা ইমিগ্রেন্ট হিসেবে আসে লার্জ স্কেলে, এবং আসার পর তারা এই ফিলিস্তিনের যে ল্যান্ড সেগুলো ক্রয় করে এবং এখানে বিজনেসের নামে বিভিন্ন ইনভেস্টের নামে এখানে তারা ইন্ডাস্ট্রি গড়ে তোলে। এবং এই সময়কালে এক্সিস্টিং যে ফিলিস্তিনরা ছিলেন তারা সবচেয়ে বেশি শোষিত হয়েছেন। তাদের এভরি সিঙ্গেল ইয়ার দেখা গেছে যে তাদের যে অর্থনৈতিক উন্নতি, সেখানে তাদের আনএমপ্লয়মেন্ট বেড়েছে, তাদের পড়াশোনার হারটা সেভাবে গ্রো করেনি। অর্থাৎ ফিলিস্তিনদের যে সকল মানে প্রিভিয়াসলি তাদের যে গ্রোথটা ছিল, অ্যাক্সেস টু হেলথ বলেন, অ্যাক্সেস টু এডুকেশন, এই সব কোনো কিছুই আগের মতো হচ্ছে না। ইন আদার ওয়ে কি হচ্ছে, যে জায়নিস্টদের যে দখলদারিত্ব সেটা ধীরে ধীরে বাড়ছে আন্ডার দি ব্রিটিশ ওয়াচ। এবং যখন 1947-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ব্রিটিশরা তাদের সকল এম্পায়ার থেকে আস্তে আস্তে বিদায় নেওয়া শুরু করলো, বিকজ তাদের ওন কান্ট্রিতে ডোমেস্টিক পলিটিক্সে বিভিন্ন চেঞ্জ আসে, বিভিন্ন শিফট আসে, সেই কারণে ফর এক্সাম্পল তারা ইন্ডিয়া থেকেও লিড নিল এবং খুব ইমিডিয়েটলি তারা ফিলিস্তিন থেকেও চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা বললো যে না, বহুত হয়েছে, বহুত শোষণ করছি, এখন লেটস হ্যাভ সাম রেস্ট। এবং এই শোষণের দায়ভার, শোষণের যে দায়িত্বটা মূলত এটা আমরা আবার সুন্দর করে অফিসিয়ালি জায়নিস্টদেরকে দিয়ে দিই। এন্ড অন দ্যাট প্ল্যান তারা বললো কি 1947-এর নভেম্বরের লাস্টে তারা একটা নিউ রেজুলেশনের কথা বললো। সেই রেজুলেশনটা কি? সেই রেজুলেশনটা হলো এই যে তারা প্যালেস্টাইনকে দুই ভাগে ভাগ করেছে। কথা হলো তারা কারা এটাকে ভাগ করা হতে পারে, তারা দুই ভাগে ভাগ করে কি বললো যে 52% অফ প্যালেস্টাইন থাকবে কার আন্ডারে? জায়নিস্টদের আন্ডারে। আর 45% থাকবে কার আন্ডারে? যারা এক্সিস্টিং ফিলিস্তিনের লোকজন ছিল তাদের আন্ডারে। অর্থাৎ ম্যাক্সিমাম ল্যান্ড মাস অফ এ কান্ট্রি এটা দিয়ে দেওয়া হয়েছে জায়নিস্টদেরকে, যারা এখানে ওয়ার্ক পারপাসে বা বিভিন্ন পারপাসে বলে এসেছিল আর কি, ওই মানে গুপ্ত টাইপের আর কি, লাইক সর্ট অফ। আমি জায়নিস্টদের মধ্যে মৌদুদি জামাতকেও দেখি, কারণ এই মানে গুপ্ত হয়ে মানে সিক্রেটলি
এক জায়গায় ঢুকে মুনাফিকের যে ক্যারেক্টারটা, এটা জায়নিস্টদের মধ্যে যেমন দেখা যায়, এটা আমাদের দেশে এই নৈতিকবাদীর উপরে দেখা যায়। যদিও হুবহুব বলাটা, কম্পেয়ার করাটা খুবই সামান্য হবে টু কম্পেয়ার উইথ জায়নিজম। যাই হোক, এই চরিত্রটা দেখা যায়। তো এই যে 52% দেওয়া হলো জায়নিস্টদের এবং 45% দেওয়া হলো, বলা হলো, অফার করা হলো আরবের যে ফিলিস্তিনের যে মুসলমান আছে তাদেরকে, এবং ফিলিস্তিনের যে জিউস ছিল তাদেরকেও। এখন বাকি 3% কি? সেই বাকি 3% থাকবে কোথায়? সো কল্ড ইন্টারন্যাশনাল অথরিটির কাছে। এই 3% এর মধ্যে ছিল আমাদের জেরুজালেম এবং আল আকসা মস্ক। আমি আসলে হিস্ট্রি নিয়ে কথা বলছি না এখানে, আমি জাস্ট এটা বলার চেষ্টা করছি যে কি ক্যাটাস্ট্রফটা, কি মানে কিভাবে এই ফিলিস্তিনকে এমন একটা জায়গায় নিয়ে গেল এই ইউকে এবং ফ্রান্স এবং ওয়েস্টার্ন অল পাওয়ার্স, এবং নিয়ে গিয়ে তারা এখন আবার কি করছে, যে ডাবল স্ট্যান্ডার্ডটা তারা প্লে করছে, এটা নিয়ে কথা বলার জন্য বলছি। তো এই 1947 যখন রেভলিউশনটা বলা হলো, দেন প্যালেস্টাইনিয়ানস এন্ড অল আরব কান্ট্রিজ তারা বললো যে না, এটা না মানবো না। লিটারালি পুরো আনজাস্টিস একটা ডিস্ট্রিবিউশন দেখা গেল, যে এক্সিস্টিং কমিউনিটিকে বলা হলো আপনারা মানে পাবেন 45% অফ দ্য ল্যান্ড, ওয়াইল জিওয়াইনিস্টদেরকে দেওয়া হলো 52%। এরপর 15 মে 1948 ইসরায়েল বললো যে আমরা এই প্ল্যানটাকে মেনেছি, এবং 15 মে 1948 তারা ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিপেন্ডেন্স হিসেবে সেলিব্রেট করে, ওয়াইল ফিলিস্তিনের মুসলমানরা বা ফিলিস্তিনের যে নিরপরাধ মানুষগুলো তারা এই 15 মেকে নাকবা হিসেবে অবজার্ভ করে। এই নাকবাটা কি? ইসরায়েল যখন ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করলো, তখন তান্তুরা নামে একটা জায়গা এবং দার ইয়াসিন, এই কিছু জায়গায় তারা গণহত্যা চালিয়েছে। নট এ লার্জ স্কেল বাট চরম মাসাকার চালিয়েছে, নাবালকদেরকে ধর্ষণ করেছে, শিশুদেরকে হত্যা করেছে। এবং এটার পর তারা খুব সেলিব্রেট করেছে। এটা নিয়ে একটা ডকুমেন্টারি আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তান্তুরা নামে একটা ডকুমেন্টারি ফিল্ম আছে, এটা আই উড রিকোয়েস্ট যেটা দেখবেন। তো এখানে এই মাসাকারটা তারা চালায়, এবং এই মাসাকারটা তারা সেলিব্রেট করেছে, খুনটাকে তারা সেলিব্রেট করেছে। স্টিল তারা সেটাকে নিয়ে প্রাউড ফিল করে। এরপর আরবরা ইরাক, সিরিয়া এবং বাকি যে কান্ট্রিগুলো আছে তারা বললো যে উই আর গোইং টু ওয়ার এগেইনস্ট দি ইসরায়েল। এরপর যা হলো, এটা এই ওয়ার ইসরায়েল জয়ী হলো, কারণ পুরো মদত তো যারা করার তারা করেছে। এরপর মানে বছরের পর বছর নানান ছোটখাটো ইস্যুস হলো। তারপর যেটা হলো, এটা হলো 1967 এর যে ওয়ার। সেই 1967 এর ওয়ারেও জায়নিস্টরা বিজয়ী হয়। বিজয়ী এই অর্থে যে যুদ্ধে কেউ হারে কেউ জিতে, সে অর্থে। এখন প্রশ্ন হলো, এই যে 1967 মানে ইসরায়েলের যে বিজয় হওয়ার পর টোটাল ফিলিস্তিনের যে ল্যান্ড, এটা কি রূপে ছিল? একটু আগে যে আমি 52% এর কথা বললাম and 45% এর কথা বললাম, বাই 1967 ইসরায়েল 78% দখল করে নিয়েছে। তারা 1967 আস্তে আস্তে 78% অফ প্যালেস্টাইন তারা দখল করে নিয়েছে। বাকি রইল কত পার্সেন্ট? 22%। এখন এই 22% আবার কোথায়? ইটস ভেরি ইম্পর্টেন্ট, আপনারা একটু খেয়াল করুন। এই 22% হচ্ছে আবার ওয়েস্ট ব্যাংক এবং গাজা মিলে, ওয়েস্ট ব্যাংক এবং গাজা মিলে। আবার এই ওয়েস্ট ব্যাংক এবং গাজা 1967-এও এটা আন্ডার ইসরায়েলি ছিল। পরবর্তীতে যখন অসলো অ্যাকর্ড হয় 1993-তে, সেই অসলো অ্যাকর্ড অনুযায়ী এটা যদি পরবর্তীতে সেটা জায়নিস্টরা মেনে নেয়নি, সে কারণে হয় সেই অসলো অ্যাকর্ড অনুযায়ী এই ওয়েস্ট ব্যাংকও তিনটা ক্যাটাগরিতে এই ওয়েস্ট ব্যাংকের যে এরিয়াটা, যেখানে বলা হলো যে এটা ফিলিস্তিনের মানুষদের, মানে এটা ফিলিস্তিনিদের, সেই এরিয়াটাকে 3 ভাগে ভাগ করা হলো। এটাকে বলা হলো এরিয়া এ, এরিয়া বি এন্ড এরিয়া সি। তো এই এরিয়া এর মধ্যে আছে 18% যেটা প্যালেস্টাইন অথরিটি দ্বারা
অর্থাৎ এই প্যালেস্টাইনিয়ান দ্বারা এটা শাসন হবে। তো এই যে প্যালেস্টাইনিয়ানরা এটা শাসন হবে সেটাকে প্যালেস্টাইনিয়ান অথরিটি বলা হবে, এই কন্ডিশন দেওয়া হয়। তো এই প্যালেস্টাইনিয়ান অথরিটিকে রিকগনিশন দিয়েছে বাকি যে সো কল্ড ইন্টারন্যাশনাল কমিউনিটি, এবং এই এরিয়া এর 18% এবং এরিয়া বি তে দেওয়া হয়েছে 22%। আরেকটা এরিয়া হলো, এটা ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, আরেকটা এরিয়া হলো এরিয়া সি। এই এরিয়া সি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের 60%। তো কি বলা হলো, এই যে 3 ক্যাটাগরি ল্যান্ড আছে এর মধ্যে এরিয়া এ তে যেখানে 18% ল্যান্ড আছে, এটাতে ফিলিস্তিনিরা প্যালেস্টাইনিয়ান অথরিটি অ্যাডমিনিস্ট্রেশন চালাবে, এবং এরিয়া বি তে যেখানে 22% আছে সেখানে কম্বাইন্ড শাসন চলবে, আর এরিয়া সি যে 60% সেখানে ইসরায়েলের জায়নিস্টরা শাসন করবে। আবার এরিয়া এ এবং বি তে যে প্যালেস্টাইনিয়ান অথরিটির যে যতটুকু অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার আছে, সেখানেও সিকিউরিটি যে পার্টটা, ডিফেন্সের যে পার্টটা, সেই রাইটস প্যালেস্টাইনিয়ানদের থাকবে না। সেই রাইটসটা থাকবে কার হাতে? জায়নিস্টদের হাতে, ইসরায়েলের হাতে। অর্থাৎ যে এরিয়াটা 18% এবং 20% এরিয়া এ, এরিয়া বি, এইটাতে যে প্যালেস্টাইনিয়ান অথরিটি যতটুকু রাইটস প্র্যাকটিস করবে, এটা সর্বোচ্চ প্যালেস্টাইনিয়ানদের যে এডুকেশন এবং যে পাবলিক যে বিষয়গুলো আছে, হেলথ কেয়ার, এগুলো ডমিনেট করবে। আর বাকি যা কিছু আছে এটা দেখবে ইসরায়েল। আর সেদিকে আছে কি? গাজা। এখন প্রশ্ন হলো, যে রিকগনিশনের কথা আজ ফ্রান্স, ইউকে বা আরো রাষ্ট্রগুলো বলছে, এবং এই অথবা স্পেন বা আরো যে রাষ্ট্রগুলো বলছে, এর মানেটা আসলে কি? তারা আসলে কোন ফিলিস্তিনকে রিকগনিশন দিচ্ছেন? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। তারা কি 1993 তে অসলো অ্যাকর্ডের যে প্যালেস্টাইন সেটাকে বলছেন? 1967 এর যে প্যালেস্টাইন এটাকে বলছেন? 1948 এর যে প্যালেস্টাইন এটাকে বলছেন? নাকি যে ফিলিস্তিন আগে ছিল বিফোর বালফোর ডিক্লারেশন, সেই ফিলিস্তিনের কথা বলছেন? তারা কি সেই ফিলিস্তিনকে রিকগনিশন দিচ্ছেন? তারা কি বলছেন যে whatever we did was our great mistake এবং আমরা এর জন্য ক্ষমা চাই, আমরা এই আমাদের অতীতের সকলগুলোর ক্ষমা চাই, ফিলিস্তিনের যে অরিজিনাল এক্সিস্টেন্স সেই জায়গায় যেন চলে যায়, সেটাই যেন নতুন করা হয়, সেই রিকগনিশন, সেই এগ্রিমেন্টে আমরা সাইন করছি? তারা কি এটা বলছে? তারা এটা বলছে না। তাহলে তারা কি রিকগনিশন দিচ্ছে? এমন রাষ্ট্রের রিকগনিশন দেওয়া হচ্ছে, which is mostly going to happen is that এটা যে 1993 তে যে অসলো অ্যাকর্ড, সেইটাই অনুযায়ী দিবে। সেই অসলো অ্যাকর্ড অনুযায়ী ফিলিস্তিন শুধুমাত্র গাজার যে এরিয়াটা এবং ওয়েস্ট ব্যাংকেরও যে অনলি 22 and 18%, অর্থাৎ 40% এখানে, আর গাজা মোস্টলি একদম সর্বোচ্চ 2% অফ টোটাল প্যালেস্টাইনিয়ান হবে। অর্থাৎ ওই ঘুরে ফিরে নিয়ারলি more than 70 to 78% ল্যান্ড ডমিনেট করবে বা ওন করবে হচ্ছে ইসরায়েল, অর্থাৎ জায়নিস্টরা। আর বাকি যে বেঁচে যাওয়া যে ল্যান্ড আছে সেটা বলা হয়েছে, স্বীকার করা হচ্ছে যে সেই ব্যাপারে স্বীকৃতি হচ্ছে সেটা হবে ফিলিস্তিনিদের। তা আপনি আমাকে বলেন, এই স্বীকৃতির কি কোনো মানে হয়? এবং এটাকে বলা হচ্ছে দ্য সো কল্ড টুইস্টেড সলিউশন। টুইস্টেড সলিউশন ওই 1947 এ অফার করা হয়েছিল, যেখানে পুরো ডিসক্রিমিনেশনের মাধ্যমে একটা ল্যান্ড ডিস্ট্রিবিউট করা হয়েছে, এবং পরবর্তীতে এই 1967 হওয়া এবং এখন পর্যন্ত যে টুইস্টেড সলিউশন আছে এটাতে বলা হচ্ছে যে প্যালেস্টাইন অথরিটিকে স্বীকৃতি দেওয়া হবে গাজায় এবং ওয়েস্ট ব্যাংকে। গাজায় এবং ওয়েস্ট ব্যাংকে, ওয়েস্ট ব্যাংকে যেখানে প্যালেস্টাইন অথরিটিকে রিকগনিশন দেওয়া হবে সেটা হলো যে এরিয়া এ এবং এরিয়া বি তে, যেখানে আবার সামরিক কন্ট্রোল থাকবে না। তাহলে এটা কোন ধরনের রিকগনিশন আমাকে একটু বোঝান। এটা কোন ধরনের? আপনার কোনো সভরেনিটি নাই, আপনার কোনো আপনি আলটিমেটলি ইউ হ্যাভ নো রাইটস। ফিলিস্তিনিদের অ্যাকচুয়ালি কোনো অধিকার রইল না। কিন্তু তাহলে
এটা কি কোনো কিছুই না? হ্যাঁ, এটা অবভিয়াসলি এই স্বীকৃতিটা মিনিমাম। গাজায় যে গণহত্যা চলছে, এমন অবস্থায় এটা মিনিমাম একটা ইজ হয়তো দেবে, কিন্তু ইট ইজ নট দ্য রাইট অর পারফেক্ট সলিউশন। এটি হচ্ছে আমার মূল কথা। কারণ যে টু স্টেট সলিউশন কথা বলা হচ্ছে, ইট ইজ লিস্ট ব্যাড। এটা হচ্ছে যে মানে খারাপের মধ্যে যতটুকু ভালো বলা যায় আর কি। কিন্তু এই টু স্টেট সলিউশনটা অ্যাকচুয়ালি কিন্তু টু স্টেট অলরেডি এক্সিস্ট করে একভাবে। এবং আমার কথা হলো, আপনি যদি এই টু স্টেটের মধ্যে একটা স্টেট সেই স্টেট থাকে যেটা কেবলমাত্র একক ধর্মের নামে হবে, which is জায়নিজম, যদিও সেটা ইহুদিদের নামে হচ্ছে তা নয়, এটা অ্যাকচুয়ালি জায়নিস্টদের। কিন্তু ইন জেনারেল যদি আমরা বলি, আপনি যদি ইহুদিবাদী একটা রাষ্ট্রই, অর্থাৎ একটা রাষ্ট্রকে যদি আপনি একক ধর্মের নামে ডেডিকেট করে দিলেন, আর পাশে আর একটা রাষ্ট্রকে বললেন যে তুমি, যারা অলরেডি এখানে এক্সিস্ট করতো তাদেরকে বললেন তোমাদের কোনো সভরেনিটি থাকবে না, তোমাদের কোনো সিকিউরিটি ইস্যুতে তোমাদের কোনো রাইটস থাকবে না, কিন্তু তোমরা স্বাধীন, তোমাদেরকে আমরা রিকগনিশন দিলাম। কি স্বাধীনতার কথা আপনি বলছেন এবং কি সলিউশনের কথা বলছেন? ইফ এ কান্ট্রি লাইক ইসরায়েল is going to exist like it has been existing since 1948, তাহলে এটা টু স্টেট সলিউশনটা সলিউশন কিভাবে হলো, আর ফিলিস্তিনিদের রাইটস কিভাবে এনশিওর হলো? অর্থাৎ এই যে টু স্টেট সলিউশনটার কথা বলা হচ্ছে, এই টু স্টেট সলিউশনে মূলত আরেকটা নতুন প্রবলেমেরই জন্ম দেবে, এবং এই টু স্টেট সলিউশন থেকেই কিন্তু এই প্রবলেমটা নতুন ভাবে জন্ম নিয়েছে ফ্রম সিন্স 1947-48। এই জন্য এখানে যে জিনিসটা অ্যাড্রেস করতে হবে সেটা হলো এই যে এটা নট অনলি ইন প্যালেস্টাইন, সারা দুনিয়া ব্যাপী, আমাদের দিনের ক্যাবলা ভূমিতেও, যেখানে সৌদি গোত্রবাদী ওয়াহাবিবাদী মৌলকিয়ত কায়েম আছে, এবং সারা দুনিয়া ব্যাপী যেখানে জাতীয়তাবাদের নামে রাষ্ট্র কায়েম আছে, একক ধর্মের নামে রাষ্ট্র কায়েম আছে, একক জাতীয়তাবাদের নামে রাষ্ট্র কায়েম আছে, সকল জায়গায় দ্য অনলি সলিউশন যা পৃথিবীতে শান্তি এনে দেবে, একটা মানবিক দুনিয়া গড়ে তুলবে, সেই সলিউশন হলো what Allama Imam Hayat, the founder of World Sunni Movement and World Halili Revolution, is offering. উনি বলছেন, আল্লামা ইমাম হায়াত বলছেন যে রাষ্ট্রটা একক ধর্মের হবে না, একক জাতীয়তাবাদেরও হবে না। আপনি যদি ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে বা যা কিছু করছে, এর পিছনে কিন্তু একটা অস্ত্রই তাদের আছে, সেটা কি? তারা একটা রাষ্ট্র দখল করেছে, এবং রাষ্ট্রটার ভিত্তি কি? তারা বলছে এটা আমার ধর্মের রাষ্ট্র, আমার গড আমাকে প্রমিস করছে। তাহলে এই যে ধর্মের নামে, একক ধর্মের নামে একটা রাষ্ট্র হওয়া, এটা হচ্ছে মেইন প্রবলেম। তাহলে এই রাষ্ট্রটা কেমন হওয়া উচিত? রাষ্ট্র ব্যবস্থা হওয়া উচিত যে কোনো একক ধর্মের নয়, কারণ রাষ্ট্রে তো কেবল একক ধর্মের মানুষ থাকে না, সব ধর্মের মানুষ থাকে। একটা রাষ্ট্রে সব ধর্মের মানুষ থাকতেই পারে। তাহলে রাষ্ট্রটা কেমন হতে হবে? রাষ্ট্রটা হতে হবে সর্বজনীন, সবার প্রতিনিধিত্ব করে, সবার জীবনের নিরাপত্তা, সবার অধিকার স্বাধীনতা এনশিওর করে এমন রাষ্ট্র ব্যবস্থা আমাদের লাগবে। এই রাষ্ট্র ব্যবস্থার কথা আল্লামা ইমাম হায়াত বলছেন। আল্লামা ইমাম হায়াত বলছেন যে প্রত্যেকটা ব্যক্তি, irrespective of their religious identity, their ethnicity, their any kind of identity they personally believe in, সকল কিছুর ঊর্ধ্বে প্রত্যেকটা মানুষ, সকল বস্তুর ঊর্ধ্বে তার জীবনের একটা আইডেন্টিটি থাকবে, সে একজন হিউম্যান বিইং। এবং দুনিয়ার প্রত্যেকটা মানুষের সাথে তার যে কমিউনিকেশন হবে, তার যে আন্ডারস্ট্যান্ডিং হবে, সে আন্ডারস্ট্যান্ডিংটা হবে অন দ্য বেসিস অফ হিউম্যানিটেরিয়ান ব্রাদারহুড এন্ড হিউম্যানিটেরিয়ান ভ্যালুস এন্ড হিউম্যানিটেরিয়ান আইসাইট। এই মানবিক মূল্যবোধ, মানবিক দৃষ্টিভঙ্গির ভিত্তিতে দুনিয়ার প্রত্যেকটা মানুষ এক অন্যের আপন হবে। ইমাম হায়াত বলেন, সব মানুষ এক মানুষ, এক মানুষ সব মানুষ, সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই। আল্লামা ইমাম হায়াত বলছেন যে রাষ্ট্র ব্যবস্থায় প্রত্যেকটা মানুষের জীবনের আত্মমালিকানা থাকবে। এই আত্মমালিকানাই কিন্তু তার রাজনৈতিক অধিকারের গ্যারান্টি। সে ইহুদি হলেও তার বেঁচে থাকার অধিকার আছে, সে খ্রিস্টান হলে বেঁচে থাকার অধিকার আছে, সে নাস্তিক হলেও বেঁচে থাকার অধিকার আছে। প্রত্যেকটা ব্যক্তি তার বিশ্বাস, আকীদা, আদর্শ নিয়ে স্বাধীনভাবে বেঁচে থাকবে। সত্য
সত্য ও জ্ঞানের মুক্ত প্রবাহ থাকবে। সত্য জ্ঞানের মুক্ত প্রবাহ কি? যে প্রত্যেকটা ব্যক্তি এমন একটা পরিবেশ রাষ্ট্র এনশিওর করবে যেখানে প্রত্যেক ব্যক্তি, ইহুদিরা তাদের ধর্ম তুলে ধরুক, মুসলমানরা তাদের ধর্ম তুলে ধরবে, নাস্তিক তার নাস্তিকতা তুলে ধরবে, মানুষ তার যেটা পছন্দ সেটা গ্রহণ করবে। সকল কিছু একাডেমিক্যালি হবে, নট বাই ফোর্স, কোনো কিছুই জোরপূর্বক হবে না। তো জোরপূর্বকটা কিভাবে হয়? রাষ্ট্র যখন একক গোষ্ঠী হবে, এটাই তো জোরপূর্বক হয়, এর চেয়ে বড় জবরদস্তি আর কিছু নাই। এই জন্য আজকে আমি এই ভিডিওতে যেটা বলতে চাই, যে রিকগনিশনের কথা বলা হচ্ছে, যে ফিলিস্তিনকে ফ্রান্স স্বীকৃতি দিচ্ছে, ইউকে স্বীকৃতি দিচ্ছে, এটা আসলে একটা ইস তো দিবে, কিন্তু একটা মহা খুশির কোনো কিছু নাই। আমরা অনেক হয়তো জানিও না যে তারা যে স্বীকৃতিটা দিচ্ছে, এই স্বীকৃতিটার মানে আসলে কি, তারা কাকে স্বীকৃতি দিচ্ছে, তারা কি যে ফিলিস্তিন 1915 প্রথম বিশ্বযুদ্ধের আগের যে ফিলিস্তিন, হিস্ট্রিক ফিলিস্তিন, সেটা কি তার স্বীকৃতি দিচ্ছে, নাকি 1915 এর প্রথম বিশ্বযুদ্ধের পরের ফিলিস্তিনকে, নাকি 1947-48 এর পরের ফিলিস্তিনকে, যে নাকি 1967 এর পরের ফিলিস্তিনকে, যে ফিলিস্তিনের 78% ইহুদি জায়নিস্টরা নিয়ে গিয়েছে এবং কন্ট্রোল করছে, সেই ফিলিস্তিনকে, যে ফিলিস্তিনে সেই ফিলিস্তিন শুধুমাত্র 22% অফ টোটাল প্যালেস্টাইন, এটাকে স্বীকৃতি দিচ্ছে। এবং যে ফিলিস্তিনে মানে স্বীকৃতি দেওয়া হবে, স্বীকৃতিটার মধ্যে একটা অথরিটিকে দেওয়া হবে, যে অথরিটির মানে সিকিউরিটির যে রাইটস সেটা থাকবে না, এবং জাস্ট বেসিক পাবলিক কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার থাকবে, সেটাকে স্বীকৃতি দিবে। আসলে তারা এটা কি স্বীকৃতি দিবে? তারা যে ফিলিস্তিন অরিজিনাল এক্সিস্ট করে সেটা স্বীকৃতি তারা দিচ্ছে না। যে ফিলিস্তিনকে তারা ধ্বংস করে ক্ষত বিক্ষত করে, মানে যাদের এই ক্ষত বিক্ষত করা অবস্থায় সহায়তা করেছে, যাদেরকে সহায়তা মানে যারা গণহত্যা চালিয়েছে, যারা শিশুদের হত্যা করেছে, তাদেরকে হেল্প করে, মানে এই হত্যাযজ্ঞকে এনজয় করে আজ বলছে আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দেব। কোন ফিলিস্তিন? যে ফিলিস্তিন অ্যাকচুয়ালি আসলে এক ধরনের এক্সিস্ট করে না, যে ফিলিস্তিনকে তারা ধ্বংস করে দিয়েছে। এবং এটাকে কোনো মানে স্বীকৃতি বলে না, যে স্বীকৃতির মাধ্যমে আপনার কোনো সার্বভৌমত্ব নাই, আপনার কোনো সিকিউরিটি ম্যাটারস আপনি কিছু বলতে পারবেন না, এবং আপনার কোনো মানে পুরা দুই জায়গায়, গাজা হচ্ছে মানে একদিকে, ওয়েস্ট ব্যাংক হচ্ছে আরেকদিকে, এবং ইস্ট জেরুজালেম থাকবে মানে ইসরায়েলের কন্ট্রোলে। তাহলে এইটা কি সলিউশন, নাকি নতুন করে আরেক ঝামেলা তৈরি করা হচ্ছে? এবং যে কন্ডিশনের মাধ্যমে এগুলো দেওয়া হচ্ছে, সেই কন্ডিশন গুলো এক ধরনের নতুন ঝামেলা ক্রিয়েট করে কিনা, সেটা দেখার বিষয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।